নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়ের সদ্যভূতের আদ্য নিশি। শুরু হচ্ছে আজকের গল্প সদ্যভূতের আদ্য নিশি। ধাক্কাটার জোর ছিল খুব, মাথাটা ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট। এক ধাক্কায় 7 হাত দূরে ছিটকে পড়ে একেবারে স্থির। ভেতরে ভেতরে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবার ছটফটানি, তাও একটুখানি। সেটা থামতে বেরিয়ে পড়লাম। চমৎকার হালকা লাগছে নিজেকে, অসম্ভব চটপটে। মাথা ধরা সেরে গেছে, ঘাড়ের ব্যথা নেই, কোমরে খচখচ করছে না, বুকে অম্বলের জ্বলুনি নেই। সব ব্যথা অসুবিধে একসঙ্গে মিলিয়ে গেছে। বুঝলাম এখন আমি সত্যিকারের মুক্তি লাভ করেছি। ট্রেনটা চলে যেতে লোকজন দৌড়ে আসছে। অমনি আমি সুরুৎ করে কৃষ্ণচূড়া গাছের ডালে। 2 মিনিট আগেও আমার পক্ষে এই লগবগে গাছে ওঠা সম্ভব ছিল না। নিজেরই মজা লাগলো। পা ঝুলিয়ে বসে দেখি এক থোকা ফুলের ওপরই বসে আছি। ফুলগুলো আবার হাওয়ায় দুলছে। ব্যাপারটা ঠিক কী হলো বোঝবার জন্যে আমি ওপাশ থেকে আসা আর একটা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লাম। ট্রেন চলে গেল আমার উপর দিয়ে। আমি যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, অর্থাৎ আর আমার হবার আর কিচ্ছুই নেই। স্ফূর্তিতে লাফিয়ে উঠে ওভারের তারে ঝুলে ঝুলে দোল খেতে লাগলাম। একটা ট্রেন আসতেই ঝাঁপ দিয়ে তার কাউ ক্যাচারের ওপর বসলাম। ট্রেন ছুটছে, আমি দিব্যি বসে রয়েছি ঝোড়ো হাওয়ার মধ্যে, হাওয়ায় হয়ে। এত মজা আগে কখনো পাইনি। দূরে দেখি এক বুড়ি গোবর কুড়োচ্ছে লাইনে গা ঘেঁষে। গাড়ির থেকেও জোরে ধেয়ে গিয়ে ঝড়ের মতো হাওয়া দিয়ে বুড়িকে ঠেলে সরিয়ে দিলাম, নইলে ধাক্কা খেত। একটু একটু কষ্ট টের পাচ্ছি এবার, একেবারে অন্যরকম কষ্ট। কেউ যেন আমাকে শুষে নিচ্ছে। আমি ক্ষইতে শুরু করেছি। সর্বনাশ, এই খেলা আর নয়। আবার উড়ে এসে কৃষ্ণচূড়ার ডালে এসে কা কা করে চেঁচাতে লাগলো। ভারী বিটঘুটে ব্যবহার তো। আমি জায়গা বদল করে ঝাঁকড়া একটা পাকুড় গাছে চলে এলাম। ঘন ছায়ার মধ্যে বসে বেশ আরাম লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর বুঝে নিলাম যে দিনের আলো আর তাপ আমার সহ্য হবে না। অন্ধকার না হওয়া পর্যন্ত আমাকে মুখ লুকিয়ে বসে থাকতে হবে। আমি কি নিশাচর হয়ে গেলাম? তা কেন, আমি এখন ভূত। ভূত হওয়ার সুবিধেগুলো কিংবা মজাগুলো আমাকে শিখে নিতে হবে। কিন্তু কে শেখাবে? নিজে নিজে শিখতে গিয়ে কোথায় কি বিপদে পড়ি তার ঠিক আছে? বিশাল গাছটার ফাঁকে ফাঁকে ঘুরে দেখে নিচ্ছি কত রকম জীবজন্তু থাকতে পারে, কীটপতঙ্গ। একবার আম পাড়তে উঠে ডালে চড়ানো সাপ দেখেছিলাম। নারকেল গাছে কাঁদির খোলের মধ্যে তেঁতুলে বীচের সংসার। কি সাংঘাতিক! ভাবতে ভাবতে নিজেরই মনে হেসে ফেললাম। ভূতের আবার কাকে ভয়? তাকে কামড় দেবে কোথায়? ঠান্ডায় আরামে ঘুম এসে যাচ্ছিল। এসব বকেয়া ঘুম মনে হয়, নইলে ভূতেরা ঘুমায় বলে কখনো শুনিনি। তাদের কাজ করতে হয় না, দৌড়ঝাঁপের বালাই নেই, আর বোধ হয় খাবারও দরকার নেই। সে কখন দুপুরে টিফিন খেয়েছি, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, এখনও খিদে পেল না। তাহলে ভালোই হলো, 4 বেলা খাওয়ার পাটটা চুকে গেল। হঠাৎ বাড়ির কথা মনে পড়ল। এতক্ষণ নিজের খেয়ালই ছিলাম। ছি 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 ছি, বাবা মা বোন সবাই ভাবছে নিশ্চয়। বাড়ি ফেরার সময় অনেকক্ষণ পার হয়ে গেছে। আগামী রবিবার বোনকে দেখতে আসবে, 100-5 টাকা নিয়ে ফিরছিলাম সেই জন্যে। সেটা তো মাকে দেওয়া হলো না। তড়ি ঘড়ি করে নেমে এলাম। লাইন থেকে বডি সরিয়ে ফেলেছে, আশেপাশে কোথাও কিচ্ছু নেই। পাথরে ফাঁকে ফাঁকে 2-4টে খুচরো চোখে পড়ল। টাকা, মান্থলি টিকিট, আই কার্ড সমেত আমার দেহটা
চালান হয়ে গেছে। অসহায় হয়ে ভাবছিলাম কি করি। পাশেই যেন কেউ ফিস ফিস করে কিছু বলল। প্রথমে খেয়াল করিনি, খুবই দুর্ভাবনায় রয়েছি। আরেকবার ফিসফিসানি শুনে পাশে তাকালাম, কেউ নেই। অন্ধকার রেল লাইনের ধারে আমি একলা। একটু দূরে প্ল্যাটফর্মে আলো দেখা যাচ্ছে। পুরনো অভ্যাস মতো আমার ভয় ভয় করতে লাগলো। গেঞ্জির তলায় পইতে ছুটে গিয়ে হাতে কিছুই ঠেকলো না, এমনকি নিজের হাত পা শরীর কিছুই দেখতে পেলাম না। আর তখনই শুনতে পেলাম, তুমি অশরীরী, আমিও। তুমি আমাকে দেখতে পাবে না এখন। এই অবস্থায় 6 মাস কাটালে তবেই পারবে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? বললাম, পাচ্ছি। তুমি আমায় দেখছো কি করে? আমার তো দেহই নেই। তুমি এখনো তোমার নিজের রূপেই আছো, আমি সেটাই দেখছি। আর শোনো, তোমায় কিচ্ছু বলতে হবে না। আমি তোমার ভাবনাও শুনতে পাচ্ছি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, তাহলে তো তুমি সবই জানো, আমি কি করব বুঝতে পারছি না। তোমার দেহ এখন স্টেশনের শেষে জিআরপি থানায় নিয়ে রেখেছে। ওখান থেকে মর্গে নিয়ে যাবে কাটা ছেঁড়া করতে, যাকে বলে পোস্টমর্টেম। ইতিমধ্যে তোমার ঠিকানায় খবর চলে গেছে। মুদ্রা পরাশগুলো ভালো হলে বডি ফেরত দেবার সময় তোমার জিনিসপত্র, টাকা পয়সা, বাড়ি লক পেয়ে যাবে। নইলে শুধুই উদম দেহ। একটু চমকে উঠলাম। পুরনো সংস্কার বাড়ির জন্যে আবার ভাবনা হচ্ছে। তোমাকে ভালো বলে মনে হচ্ছে। বলো তো, আমি এখন কি করি, কোথায় যাই? যদি খুব ইচ্ছে করে একবার বাড়ি যেতে পারো, যাবার পথে থানা ঘুরে যেও। বাড়িতে খবরটা পৌঁছেছে কিনা জানবার চেষ্টা করো। তুমি আমার সঙ্গে চলো না? তার উপায় নেই, তুমি নিজেই সে কথা বুঝতে পারবে। রাত থাকতে থাকতে ফিরে এসো। কেন ফিরে আসবো? কেন? সহ্য করতে পারবে না? তাছাড়া রাতই হলো আমাদের ঘোরাফেরার সময়। আমাদের সময়? আমরা কারা? কায়াহীন ভূতেরা? তাহলে আমার বাবা মা বোন সব কেমন গুলিয়ে যাচ্ছে। তোমার অত ভাবার দরকার নেই। থানা হয়ে চট করে বাড়ি ঘুরে এসো। ফিরে এলে আবার কথা হবে, আবার কথা হবে। তোমাকে দেখতে পাবো কোথায়? আমি তোমায় ঠিক খুঁজে নেব। তুমি কিন্তু বাড়িতে আটকে থেকো না। কথাটা মাথায় ঢোকার আগেই আমি সাত করে স্টেশনে এসেছে। ছেঁড়া চট জড়ানো বাঁশে আষ্টে পিষ্টে বাঁধা একটা শরীর খোলা প্ল্যাটফর্মে পড়ে আছে। ভেতরে একজন ফোন করে আমাদের পুলিশ থানায় কথা বলছে।
তার সামনে টেবিলে আমার হাতঘড়ি, টিকিট, আই কার্ড, কিছু খুচরো টুকরো কাগজ, এইসব। টাকাগুলো চোখে পড়লো না, নির্ঘাত হাফিস করে দিয়েছে। কাগজ কাঠ উল্টে পাল্টে দেখি সে আমার নাম ঠিকানা বলছে। ওপারে বোধ হয় ফোন নাম্বার জিজ্ঞাসা করলো, উত্তর গেল না, ফোন নেই মনে হচ্ছে। আপনারা মেসেঞ্জার পাঠিয়ে তাড়াতাড়ি খবরটা দিয়ে দিন। থানা থেকে আমাদের বাড়ি কাছে, পুলিশ যাওয়ার আগেই আমি যেতে চাই। কি আশ্চর্য, পরের মুহূর্তেই আমার বাড়ি যেন ভূতের রাজা দিল বর। তাহলে আমিও তার বর পেয়ে গেলাম। ওসব এখন ভাবার সময় নেই। যেমন রোজ ফিরি সেইভাবেই সদর দরজা ঠেলে ঢুকতে গেলাম। ভেজানো দরজা ঠেলে খুলতে পারলাম না, বিশাল ভারী। অগত্যা খোলা জানালা দিয়ে চলে এলাম সোজা ঘরের ভিতরে। বাবা বিছানায় বসে টিউবলাইটের আলোয় কাগজ পড়ছে। আলোটা আজ খুব জোরালো মনে হলো। লো ভোল্টেজের জন্যে অন্যদিন এই সময় মিনমিন করে। কাছে এগিয়ে গেলাম, হাওয়া লেগে কাগজটা নড়ে গেল। সেটা হাত দিয়ে চেপে ধরে বাবা একবার আমার দিকে তাকালো, চশমাটা ঠেলে তুলে নিয়ে আবার কাগজ পড়তে লাগলো। আমাকে দেখতেই পেল না। আমি বললাম, বাবা শুনছো? বাবা, আমি ট্রেনে ধাক্কা খেয়েছি। বাবা শুনতেও পেল না, কিন্তু কেমন অবাক হয়ে ঘরের চারপাশটা দেখতে লাগলো। পাশে ঘরে গেলাম। এখানে মা আর বোন থাকে, মা নেই। মনে হয় রান্না করে। বোন একা একা বসে টিভি দেখছে, পোর্টেবল সাদা কালো টিভি। বাংলা সিরিয়াল চলছে এক আকাশের নিচে। আমিও কাজ থেকে ফিরে একটা জিনিস করি, সেটা হলো রোজ বোনের সঙ্গে সেটা দেখি। ছবিতে এখন তার গভীর মনোযোগ। আমি পাশে বসে ওর চুলটা টেনে দিলাম। ঘুরে তাকালেও না। রোজ যেমন বাড়ি ফিরে গল্প করি তেমন বলতে চাইলাম। মনে হলো আমার সবকিছু মনে পড়ে গেল যে আমি তো এখন বিদেহী। আমার গলাতেও কোনো আওয়াজও নেই। খুব চিন্তিত মনে রান্নাঘরে গেলাম। মা রুটি সেকছিল। আমি ভেতরে ঢুকতে স্টোভের নীলচে আলো দুলে গিয়ে লাল হয়ে গেল। মা জাল নামিয়ে নিয়ে দরজার দিকে তাকালো। আমি মায়ের গা ঘেঁষে বসে পড়লাম। আলোর শিখা আবার একবার নেচে উঠে স্থির হয়ে গেল। মা রুটিটা উল্টে নিয়ে ফোলাতে লাগলো। মা নিশ্চয়ই আমার জন্য রুটি বানাচ্ছে। মা তো আর জানে না। খুব ইচ্ছে হলো মাকে জড়িয়ে ধরি। এক ঝলক বাতাসের মতো মাকে ঘিরে বসে রইলাম। আমার অস্তিত্ব মা টের পাচ্ছে না। একবার শিউরে উঠলো যেন। আমার স্পর্শের বাতাস কি মা বোঝেনি? কেবল উদ্বিগ্ন চোখে থেকে থেকে দরজার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার বাড়ি ফেরার শব্দ শুনবার জন্য উৎকণ্ঠ কিনা। সেই আমি, এই আমি নই। মায়ের কানের কাছে ফিস ফিস করে বললাম, মা, মা, আমি তোমার পাশে গায়ে গা দিয়ে বসে আছি। তুমি আমায় দেখতে পাচ্ছ না, আর কোনোদিন দেখতেও পাবে না। রবিবার বোনকে দেখতে আসছে ভাবতে ভাবতে আসছিলাম। লাইন পেরোতে গিয়ে থ্রু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেল। বোনের বিয়ের জন্যে আমি আর কিছু করে দিতে পারবো না। এই অপদার্থ ছেলেকে তুমি ক্ষমা করে দিও মা। মায়ের দুপাশে প্রণামের পরশ বুলিয়ে খুব ধীরে ধীরে বেরিয়ে বাবার কাছে এলাম। অশক্ত রোগ জীর্ণ বাবাকেও প্রণাম করলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে। নিজের ঘরে বসে খানিক্ষণ কাঁদলাম। আমার এখনকার কান্নায় চোখের জল বেরোয় না। নিজের প্রিয় জিনিসপত্র বই খাতার উপর কায়াহীনের অস্থির হাওয়া বুলিয়ে বুলিয়ে টেপ রেকর্ডারের কাছে এসে থমকে গেলাম। এতে বোনের গাওয়া গান আছে, বাবার গলা আছে, মায়ের পাঁচালি পড়া আছে, আমার আবৃত্তি আছে, নজরুল, রবীন্দ্র, জীবনানন্দ, শক্তি, জয় গোস্বামী, আর আমার নিজের। এখনই খবরটা চলে আসবে, তারপর যে কি শুরু হবে আর সইতে পারা যাচ্ছে না। হাওয়ার
দোলাতে এত কষ্টের বোঝা আঁটাতে পারছি না। উষ্ণে উবে যাচ্ছে ভেতর থেকে, হিমশীতল কুয়াশার মতো ঘন হয়ে পড়ছে একটু একটু করে। বোনের মাথায় আশীর্বাদের ছোঁয়া বুলিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বোন জানালাটা বন্ধ করে দিল। আমার ছোঁয়াতে তার শীত ধরে গেছে হয়তো। ঠিক তখনই দরজায় পুলিশ। আমি আর অপেক্ষা করতে পারলাম না। পথের দূরত্ব বলে এখন কিছু নেই আমার। এই এখানে, ওই ওখানে, আবার সঙ্গে সঙ্গে সেই সেখানে। অকুল স্থলে পৌঁছতেই পণ্ডিতের গলা, কি পারলে না তো? এখন আমাদের সবকিছু সহ্য করার শক্তি নেই, বুঝেছ? আমি কথা বলতে পারছি না। আগের আমি আর এই আমি কত তফাৎ। আগের প্রতিটি সেকেন্ডের ঘটনা এখনো আমি মধ্যে ভরপুর, অথচ এই আমি এখন কাদের? আমার কাজ কি? এই আমার মধ্যে কি ক্ষমতা আছে? প্রথম প্রথম এমন হবে, শুনতে পাচ্ছ তো? চলো ওই গাছটায় গিয়ে বসি। আমার মন খারাপ না শরীর খারাপ, কোনটা? হাওয়া কাটা হা হা হাসিতে গাছটা দুলতে লাগলো কিছুক্ষণ। পাখালিরা ডানা ঝাপটাতে লাগলো, তার সঙ্গে বিকট ডাকাডাকি। আমি আস্তে আস্তে নিজের ভূতাবস্থায় ফিরে এলাম। হাসি থামতে আবার সব চুপচাপ। বললাম, ও কেমন হাসি? আওয়াজ নেই, দমকা ঝড়ের মতন। এবার হালকা হাসি। তা তো একবার আমার দোলা লাগলো। সে বলল, ওসব ছাড়ো, তুমি এখন অধিকার নও। ওদের সঙ্গে তোমার কোনোভাবেই আর মিল হবে না। তুমি আলাদা, তারা আলাদা। এখন বিশ্রাম নাও। আমি চাই একটু চক্কর দিয়ে আসি। হুস করে একটা বাতাস বয়ে গেল। আমি গাছের পাতায় এলিয়ে শুয়ে পড়লাম। ঘুটঘুটে অন্ধকারে অবিরাম ঝিঝির ডাক, পাখিদের নড়ে চড়ে বসার শব্দ। কিছুক্ষণ পরে পাশে অন্য একটা গলা পেলাম। তুমি আজ নতুন এসেছো না? ধরপড় করে উঠে বসে কাউকে চোখে পড়ল না। 6 মাস না গেলে দেখতে পাবো না, আন্দাজে বললাম। হ্যাঁ, এই আজ বিকালে। জানি, দেখেছি। দেখেছো? সত্যি বলছো? দেখেছো? কি দেখেছো? তুমি লাইন দিগছিলে, ছিটকে পড়ে গেলে। দেখলে অথচ বাঁচালে না কেন? রাগে আমার গা গরম হয়ে গেল। বাঁচাবো কি করে? বাঁচানো যায় নাকি? তুমি কিছু জানো না? জানি না, জানতে চাইও না। যাও, যত সব ভুতুড়ে কাণ্ড। আহা, রাগ করছো কেন? তুমি আজ আসবে সেও তো আমরা জানতাম। না হলে দেখো, পণ্ডিত ওখানে ছিল কেন? পণ্ডিত? সে আবার কে? সে কি গো, এই তো এতক্ষণ যার সঙ্গে ছিলে। তাই বলো? ওর নাম তাহলে পণ্ডিত? তা জানি না, সবাই ওকে পণ্ডিত বলে আমাদের এই এলাকায়। সবাই ওনাকে মেনে চলি। নতুন কেউ এলে উনি দেখভাল করেন। পণ্ডিত আর কি করেন? ওনার কাজে শেষ আছে নাকি? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে দেখো কে এখন। যেখানে যত অপঘাত, পণ্ডিত সবখানে। বলতে পারো আমরা সবাই ওর হাত ধরে এখানে আসি। বুঝেছি, পণ্ডিত হলো তোমাদের মোড়ল। ধ্যাৎ, কোথায় মোড়ল আর কোথায় পণ্ডিত? তুমি সেই নেতাজি আর পেঁয়াজির মতো বলছো দেখছি। ভূত হলে কি হয় জিনিসটি বেশ রসিক।
ঘুম তো আর এখন জরুরি নয়, এর সঙ্গে গল্প করে কিছু জেনে নেওয়া যেতে পারে। বললাম, আচ্ছা, এই ভূত হয়ে তুমি কেমন আছো? মানে তোমাকে কি করতে টরতে হয় এই আর কি? করবো আবার কি, যা মনে হয় তাই করি। এখানে ওখানে ঘুরে বেড়াই, বেঁচে থাকতে বেশি কোথাও যেতে পারিনি। এখন আঁশ মিটিয়ে ঘুরি, কিন্তু মুশকিল কি জানো, কিছু মনে থাকে না। হয়তো একই জায়গায় বারবার চলে গেলাম। তাতে অসুবিধে কি? তোমার তো খরচা বলে কিচ্ছু নেই, হুসহাস করে চলে যেতে পারো। থাকা খাওয়ার ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট উড়ে বেড়াও। তুমিও পারবে আর 4-5 মাস থেকে, তখন সবকিছু সরগর হয়ে যাবে, একেবারে যথা ইচ্ছা তথা যাও। এখন পারবো না। এই রে, পণ্ডিতকে জিজ্ঞেস করে নিও। আমি যতদূর জানি 6 মাস পর্যন্ত তোমার আগের কথা সব মনে থাকবে। ততদিন তুমি বেশি দূরে যেতেই পারবে না। আর 6 মাস হয়ে গেলে? তখন আস্তে আস্তে ভুলতে শুরু করে দেবে। তখনই তুমি সত্যিকারের এই দলে মিশতে পারবে, বুঝেছ? আমার অসুবিধা নেই, আমি এখনই সবার সঙ্গে মিশতে পারি। অসুবিধে আছি, তুমি আমাদের কাউকে দেখতে পাবে না এখন, তার মানে কাউকে চিনবেও না, না চিনলে মিশবে কি করে? ঠিক বলেছ। এখানে তোমার মতো আরো কেউ আছে? অনেক আছে, ডাকবো নাকি? ডাকতে পারো। আচ্ছা থাক, পরে হবে, আমার এখন মন ভালো নেই। থাক তবে, আর কদিন যাক। তোমার এখন ওপারের সঙ্গে টানা হেঁচড়া চলছে। ঠিকই ধরেছ। আচ্ছা বলো তো, আমার পকেটের টাকাগুলো কোথায় গেল? নিঘাস ওদের ভোগে গো। ইয়ার কি, কত খাটুনি রোজগার নিয়ে নিলেই হলো? প্রমাণ তো কিছু নেই, ফাঁকা বলে সবাই নিজের করে নেয়। আমারও যেত নেহাত খানিক জ্ঞান ছিল, তাতে চেনা একজনকে বলতে পেরেছিলাম, সে বের করে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিল। এই যে বললে কিছু মনে থাকে না, এটা কি করে বলতে পারলে? মাঝে মাঝে দু এক কথা মনে পড়ে যায়। তা তুমি এক কাজ করো, রাতটা থানার কাছাকাছি থাকো, যদি উদ্ধার করতে পারো। কি করে উদ্ধার করব? আমার তো হাতই নেই, কোনো জিনিসটাই ধরতে পারবো না। আহা, তার জন্য আর ভাবনা কি, বরঞ্চ সুবিধা, ভাগ বাড়াটোয়ারা তো এই বার হবে, সারাদিনের জমা, সে সময় ঝড় তুলে উড়িয়ে নিয়ে এসো, এনে কোনো গান্ডায় ফেলো, তারপর একটা উপায় করা যাবে। ঝামেলা তো রয়েই গেল, কান্ডাতেই পড়ে পড়ে পচবে নোটগুলো। তা কেন, পণ্ডিত পারে, সে মাঝে মধ্যে মানুষের বেশ নিয়ে লোক সমাজে ঘোরাঘুরি করে। তুমি বললে ও তোমার বাড়ি দিয়ে আসতে পারে। অবশ্যই পণ্ডিত কি করবে সেটা পণ্ডিতই জানে। মতলবটা পছন্দ হলো, এই ভূতটা বেশ চালাক আছে, পরে কি হবে কে জানে। উপস্থিত একটা চেষ্টা করা যাক। বললাম, চলো তাহলে দুজনেই যাই। তাহলে দাঁড়াও একটু, বউকে বলে আসি। অবাক চোখে ওকে দেখতে চাইলাম। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, সবই অদৃশ্য। সে নিজে থেকেই বলল, আমার বউ আমি চলে আসার মাস তিনেকের মধ্যে সে ওইখানে। এখন দুজনে আবার একসঙ্গে রয়েছি। ব্যাপারটা জমলো ভালোই, এত ভয় লোকগুলো জীবনে পায়নি। দরজা ভিজিয়ে ভাগাভাগি হচ্ছিল, 4টে ভাগ হয়ে যেতে গার্ডার দিয়ে বান্ডিল বানালো। টেবিলের ওপর 4টে নোটের বান্ডিল।
এবার যার যার পকেটে ঢুকে যাবে, আর দেরি নয়। আমাদের দুজনের জোর মিলে ঘরে হঠাৎ ঘূর্ণি তৈরি হলো। দরজা জানালা ফটাফট খুলে হাট। টাকার বান্ডিলগুলো হাওয়ায় উঠতে উঠতে টেবিল থেকে বেরিয়ে এলো। লোক চারটে পড়ি মুড়ি করে ছুটে আসছিল। চালাক বলল, তুমি টাকা সামলাও, আমি ওগুলোকে দেখছি। ঘূর্ণিটা দুভাগ হয়ে গেল, এক ভাগ সামনে আর অন্য ভাগ ঘুরে গিয়ে ঘরের দিকে। লোকগুলো ওলট পালট খেতে খেতে ঘরের মধ্যে জড়াজড়ি হয়ে পড়ে রইল। দরজা জানলাগুলো বন্ধ হয়ে গেল ঝপাঝপ। ভেতরে কনকনে ঠান্ডা হাওয়ায় তারা ঠক ঠক করে কাঁপছে। ওরই মধ্যে একজন লাফিয়ে উঠে পিস্তল বার করতে যাচ্ছিল। উঠে বসতে না বসতেই টেবিলটা সাঁ করে ঠিকরে এসে তার কপালে, তক্ষুনি অজ্ঞান। এই সবের পর আমি টাকার বান্ডিলগুলো উড়িয়ে উড়িয়ে পুরনো একটা তারের জয়েন্ট বাক্সের ভেতর একে একে এনে ফেললাম। ভেতরে একটা সাপ শুয়েছিল কুণ্ডলি পাকিয়ে। সেটা হকচকিয়ে গিয়ে বেরিয়ে পড়তেই বান্ডিল কটা বেশ গভীরে ঢুকে গেল। চট করে কারোর নজরে পড়ার কথা নয়, এর ওপর সাপটা আবার নিশ্চয়ই ফিরে এসে শোবে, নিশ্চিত ব্যবস্থা। জায়গাটা ভালো করে চিনে রেখে চালাককে ফিরিয়ে আনতে গেলাম। দুজনে মিলে আবার কিছুক্ষণ মজা করে হুটোপাটি সেরে ফের গাছের অন্ধকারে একটা মেয়েলি গলার স্বর শুনতে পেলাম। গলা বলা ভুল, স্বর। যদি দেখছি তোমার হুজ্জুতি করার শখ মেটেনি। চালাক বলল, বউ আমাকে বলছে। আমি চুপ করে জিরোচ্ছিলাম। বুঝেছি। আপনি কিছু মনে নেবেননি, এই লোকটার খুব মাথা কামে ধার ছিল। যখন তখন চিল্লাতো আর হুজ্জুতি জুড়ে দিত। বেকার, এপারে এসেও দেখছি বদলায়নি। চালাক ভূতের বউ কথা বলে বেশ মজার। ভূতের বউ মানে তো পেতনি। এদের দেখতে কেমন কে জানে। পেতনি বলল, এই কদিন আগে ভাসুরকে কড়কি দিয়ে এসেছে, তার আগে ঠাকুরপোকে পচা ডোবায় নাকানি চুপানি খাইয়ে দিয়ে এলো, আমাকে জানাচ্ছিল বলে। আখেরে লাভের লাভ কিছুই হলো না। ক্ষতি তো কিছু হয়নি, একলা বিধবা পেয়ে তোমার উপর জুলুম চালাচ্ছে দেখলে হাতকার সহ্য করা যায় না। তুমি নিজেই চলে এলে, নইলে কি, ওদের তুমি চেনো না? জীবন থাকতেই পারলে না। ভূত পেতনি ঝগড়া লেগে যাবে নাকি? আমি রসিকতা করলাম, স্বভাব যায় না মূলে। ওদের কাউকে আমি দেখতে পাচ্ছি না, তবু কথাবার্তায় দিব্যি অংশ নিচ্ছি। সমবেত হাসি গাছটাকে আবার দুলিয়ে দিল। মেয়েটি বলল, ইনি ভালো। সেই জন্যই তো নতুন বন্ধুর জন্য একটু লড়ে নিয়ে এলাম। সে আর বলতে, আমি চুপি চুপি গিয়ে দেখে এসেছি। ভারী হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিলে কিন্তু। তুমি আবার থানায় যেতে গেলে কেন? কত আজে বাজে ব্যাপার ঘটে ওখানে। এখন আমারও ভয় কেটে গেছে। কোনদিন আমিও ফিল্মি খাইয়ে দিয়ে আসবো হতচ্ছাড়াদের। গল্প বেশ জমে উঠেছে। এদিকে রাত শেষ হয়ে এলো কিনা বুঝতে পারছি না। ঘড়ির সঙ্গে সম্পর্ক চুকে গেছে বহুক্ষণ। হাতই নেই তো আবার হাত ঘড়ি। এই অন্ধকারের রাজত্বে সময়ের কি কোনো দরকার আছে? এপারের সময়সীমা আলো ফোটা পর্যন্ত। স্টেশন চত্বর শুনশান। প্রথম ট্রেন ঢুকবে ভোর 4টেই। পণ্ডিত এখনো এলো না। তাকে সব বলে রাজি করাতে হবে। ভিতরে ভিতরে আবার একটা ছটফটানি। বাড়ির লোকেরা এখন কি করছে কে জানে। একবার কি দেখে আসবো? বউটি বলল, হ্যাঁ শোনো না, ওনাকে একটু কোথাও ভালো জায়গায় বেরিয়ে নিয়ে এসো না, মনটা ঠিক হতো। কেমন নেতিয়ে আছেন দেখছো না? মন্দ বলনি, চলো শহরের ভেতরটা দেখে আসি। দুজনে হুস করে ভেসে পড়লাম। জামা জুতো পরা নেই, মাথা আঁচড়ানো নেই, পকেটে
টাকা পয়সা নেবার দরকার নেই, কোনো কিছুরই বলার নেই। ইচ্ছে মতো নিজেকে হাওয়ায় ছেড়ে দিলেই হয়। এত রাতেও কিছু কিছু বাড়িতে আলো ঝলমল করছে। উৎসব বাড়ি, হোটেল, হাসপাতাল, নদীর ওপর দীর্ঘ সেতুতে আলোর মালা। কোথাও কোনো এক ঘরে ছাত্র রাত জেগে পড়াশোনা করছে, কোনো মুমূর্ষ রোগীর পাশে তার স্ত্রী, ছেলে, মেয়ে অতন্দ্র। শহরের প্রান্তে একটি বড় গেটওয়ালা বাড়িতে অনেক মানুষের সমাগম। গেটে দুজন সহস্র ও সশস্ত্র প্রহরী। সাধারণ কটা মাত্র আলো, লোকজন নিঃশব্দে চলাফেরা করছে। নামি কোনো ব্যক্তি মারা গেলেন নাকি? চলো দেখে আসি। ভেতরে ঢুমারটি বুঝলাম গতিক সুবিধে নয়। বাড়ির মাঝখানে বিশাল এক হল ঘরে আরো অনেক লোক। তাদের সাজ পোশাক, ধরন ধারণ খুবই সন্দেহজনক। হলের চার কোণে চারজন কড়া চেহারার জোয়ান লোক আধুনিক বন্দুক তাক করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। মনে হয় খুব জরুরি কোনো মিটিং চলছে। অনেকক্ষণ ঘুর ঘুর করেও কিছু আঁচ করতে পারলাম না। এত গোপনীয়তা দেখে সন্দেহ হলো, এটা সন্ত্রাসবাদী নয় তো? সাংঘাতিক কোনো মতলব ভাঁজতে এখানে এসে জড়ো হয়েছে। মনে হতেই রাগে আমার গা গম গম করে উঠল। এদের ঠেকাতেই হবে। চালাককে নিয়ে বাইরে এসে ল্যাম্পপোস্টের মাথায় ইলেকট্রিকের তার দোলাতে লাগলাম জোরে হাওয়ার দাপটে। দুটো তার ঠোকাঠুকি হতেই সব অন্ধকার হয়ে গেল। ভেতরে চাপা হল্লা আর দুধদার শব্দ। মোটামুটি ভেস্তে দেওয়া গেছে। আজ আর কিছু হবে না এদের। বাড়িটা চিনে রেখে দুজনে আবার ভাসতে লাগলাম। শহরের শেষ সীমানা নদী, তার তীর ঘেঁষে বিশাল এক মন্দির, গায়ে লাগানো চমৎকার এক ঘাট, সবই জনহীন। নদীর ঘাটে নেমে বসলাম। এই নদী আমার মফস্বল শহরের পাশ দিয়ে বয়ে গেছে। কত সাঁতার কেটেছি এর বুকে, নৌকা বেয়েছি, বেশ শান্ত হয়ে আসছিল মনটা। শুনতে পাচ্ছ? চালাকের কথা ভুলে গেছিলাম, নিজের কথাও। এমনকি আমি যে এখন ভূত সে কথাটাও। চমকে ঘাড় ঘুরে বললাম, কি? শোনো, মন্দিরের ভেতর কেউ ঢুকেছে, ভালো করে শোনো। ভূত হওয়ার পর শোনা আর দেখার ক্ষমতা বেশ বেড়েছে। কান পাততেই মৃদু ঠুকঠাক খসখস শব্দ। চালাক উত্তেজিত স্বরে বলল, খুব ছোট ছোট দুটো আলো দেখতে পাচ্ছ লোহার গেটের ফাঁক দিয়ে? তার মানে দরজা খোলা। চলো তো দেখি। অবাক কাণ্ড! মন্দিরের দরজা খোলা হয়েছে তালা ভেঙে, লোহার গেটের শিকলটাও কাটা। ভেতরে দুজন লোক ছোট ছোট টর্চ জ্বালিয়ে দেবীর গা থেকে সোনার গয়না সব খুলে নিয়ে একটা ব্যাগে ভরছে। আর একজন গেটের বাইরে পিস্তল হাতে পাহারা দিচ্ছে, তার মুখে জ্বলন্ত সিগারেট। আমি হতভম্ব হয়ে গেছিলাম। জাগ্রতা মায়ের গায়ে হাত, চোরগুলোর সাহস বলিহারি। চালাক আবার চমকে দিল, দাঁড়িয়ে আছে কেন? এগুলোকে ভাগাতে হবে না? আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মা সহ্য করছেন কি করে? আরে মানি যেই তো আমাদের এখানে আনলো, চটপট খেল শুরু করো। মায়ের মন্দিরে ঘূর্ণি তোলা কি ঠিক হবে? খুব ঠিক হবে, মা তাই চাইছে। তবে শুধু ঝড়ে এখানে পারবে না, আগুন চাই। তুমি সেটা দেখো, ততক্ষণে আমি এদের হাত চারটে অসাড় করে দিই। বেশিক্ষণ কিছু পারবো না, আমার শক্তি শেষ হয়ে যাবে। তুমি শিগগিরই আগুনের বন্দোবস্ত করো। প্রায় সঙ্গে সঙ্গেই মন্দিরের ভেতরটা কনকনে ঠান্ডা হয়ে গেল। লোক দুটো বরফের ছাঁয়ের মতো ধূপ ধূপ করে পড়ে গেল বেদি থেকে। আমি বেদির নিচে জ্বলন্ত প্রদীপটা হাওয়ায় ভাসিয়ে এনে ফেললাম এক্ষণে জমা করে রাখা শুকনো শালপাতার ঝুড়িতে। কিছু পাটকাঠি ছিল, তাতেও আগুন ধরে গেল। জ্বলন্ত ঝুড়িটা এবার উড়িয়ে নিয়ে বাইরে লোকটার গায়ে। সে পড়ি মরি করে দৌড় লাগালো। তার পোশাকে আগুন লেগে গেছিল। সে শটান ঝাঁপিয়ে পড়ল নদীর জলে। মন্দিরে ফিরে দেখি পাটকাঠির আগুনে ঘর গরম হয়ে উঠতেই লোক দুটো উঠে বসে ব্যাগটার দিকে হাত বাড়াচ্ছে। চালাক বলল, ব্যাগটা ওড়াতে পারবে? দরকার নেই, ওদের পোড়াও। আগুন লাফাতে লাফাতে এসে পড়ল দুজনের গায়ে।
শার্ট প্যান্ট দাও দাও করে জ্বলে উঠলো। লোক দুটো রক্ষা করো মা বলতে বলতে এক দৌড়ে নদীতে ঝপাং ঝপাং করে দুটো শব্দ হলো। আমরা দুজনে বেদির নিচে বসে বসে জিরোতে লাগলাম। ক্ষয়ে যাওয়া শক্তি ধীরে ধীরে পূরণ হচ্ছে। মাকে গয়না পরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, ওগুলো সেরকমই পড়ে থাকলো। দুজনে মিলে প্রদীপ যথাস্থানে রেখে ছড়ানো আগুন সব নিভিয়ে দিলাম। আরো কিছুক্ষণ দেখে হাওয়া তুলে দরজার ভেতর থেকে চেপে বন্ধ করে ঘুলঘুলি দিয়ে বেরিয়ে এলাম নদীর খুব পাড়ে। তখন আলোর আভাস, তড়িঘড়ি গাছে ফিরতে পণ্ডিতে গলা, তুমি তো দেখছি মা করিত কর্মায়ে এক রাতে যা কাণ্ড করে বেড়ালে। অবাক হতে গিয়েও হলাম না। পণ্ডিত অনেক উঁচু তলার ভূত, সে সব জানতে পেরে যায়। আমি চুপ করে থাকলাম। চালাকও দেখি কিছু বলছে না। বেশি বাড়াবাড়ি হয়ে গেল নাকি? এমনি তো চাই, এতদিনে একটা ভালো জুটি পাওয়া গেল। কাল থেকে তোমরা দুজনে আমার সঙ্গে বেরোবে। একটু থেমে আরো গলা চড়িয়ে বললেন, কি কামি, তোমার আবার একলা একলা ভয় করবে না তো? না বাবা, আমার ভয় কেটে গেছে। বলেন যদি আমিও সঙ্গে যেতে পারি। এক্ষুনি দরকার নেই, সময় মতো ঠিক কাজিয়ে নেব। হাওয়ার ছোট্ট এক ঝাঁকুনিতে বুঝলাম এবার আমাকে বলছেন, তোমার জন্য একটা ভালো নাম ঠিক করে রেখেছি, দাহ হয়ে গেলেই জানিয়ে দেব। আর হ্যাঁ শোনো, তোমার কাজ হয়ে যাবে, মন খারাপ করে দেখো না। ভূত হয়ে পড়ার জন্য বিকেল থেকে যে মন খারাপ ছিল, ভূত হওয়ার মজা বুঝতে পেরে এখন সেটা বেমালুম উবে গেল। শেষ হয়ে গেল আজকের সমগ্র পর্বটি সদ্য ভূতের আদ্য নিশি। ধন্যবাদ।